আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের কলেজ জীবনের প্রথম রসায়ন ক্লাসে। আজকে হচ্ছে রসায়নের অরিয়েন্টেশন ক্লাস। যদি আমরা সরাসরি ক্লাস করার সুযোগ পেতাম, তাহলে হয়তো আজকের অরিয়েন্টেশন ক্লাসে আমি আমার পরিচয় দিতাম, তোমাদের সাথে পরিচিত হতাম। কিন্তু আজকের এই বৈশ্বিক মহামারীতে আমাদের এই সুযোগটা আর থাকছে না। আজকে শুধু হয়তো আমিই কথা বলে যাব, তোমাদের কথাগুলো শোনার সুযোগ থাকছে না, তোমাদের সবাইকে একসাথে দেখার, একসাথে বসে ক্লাস করার সুযোগটা আর থাকছে না। তারপরও সময় যে সময় যেই জিনিসটা হবে তার সাথেই আমাদেরকে জীবনটাকে মানিয়ে নিতে হবে। জীবন কখনো থেমে থাকে না। তোমরা নিশ্চয়ই এই করোনাকালীন সময়টা পার করা অবস্থাতেও বুঝতে পারছো যে জীবন থেমে থাকলে সেটা আমাদের জন্য কত কষ্টকর। তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে এতদিনে তোমাদের ক্লাস শুরু হয়ে একটা পরীক্ষা হয়ে যাওয়ার মতো সময় শুরু হয়ে যেত, কিন্তু সেই জায়গায় এখন তোমাদের অক্টোবরের দিকে এসে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, যা হয়তো তোমরা কখনো ভাবোইনি, কিন্তু আমাদেরকে সেটা মেনে নিতে হচ্ছে। মাঝখানে কয়েকটা সময় তোমরা রেজাল্ট নিয়ে একটা অনিশ্চয়তায় ছিলে, রেজাল্ট কবে দিবে। তখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সময়ের কাজ যখন সময়ে না হয়, সময়ের জিনিসটা যখন সময়ে না পাওয়া যায়, তখন একটা মানসিক অস্থিরতা কাজ করে। তো এখন আল্লাহর রহমতে মোটামুটি যতটুকুই আমাদের জট সৃষ্টি হয়েছে, তা আমাদের সরকার শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করছেন যে এই জটের মাঝখানে আমরা কিভাবে, বা এই বৈশ্বিক মহামারীর মাঝখানে আমরা কিভাবে আমাদের জীবনটাকে, আমাদের শিক্ষা জীবনটাকে কিভাবে স্বাভাবিক রাখতে পারি। এই চেষ্টারই একটা প্রয়াস হচ্ছে আমাদের খিলগাঁও গভর্নমেন্ট কলোনি উচ্চ বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস। আমার শিক্ষার্থীদের প্রতি একটা আহ্বান থাকবে যে এখানে গ্রুপে যতগুলো অনলাইন ক্লাস হবে, অনলাইন ক্লাসগুলো যারাই দেখবে, যারা এই অনলাইন ক্লাসগুলো ফলো করবে, তারা অবশ্যই কমেন্টে তাদের গ্রুপ, যেই গ্রুপেরই ক্লাস হোক সেখানে গ্রুপ, রোল এবং নাম অবশ্যই লিখে দেবে। তোমরা এতদিনে গ্রুপে যারা অ্যাড হয়েছো সবাইকেই মোটামুটি তোমাদের ক্লাস রোলটা জানানো হয়েছে। তো সেই ক্লাস রোলটা লিখবে, তোমার নাম লিখবে, অথবা শুধু ক্লাস রোলটা লিখতে হবে। অ্যাটলিস্ট তুমি যে ভিডিওটা দেখেছো, তুমি যে আমাদের অনলাইন ক্লাসগুলোর সাথে সম্পৃক্ত আছো, এই তথ্যটা কিন্তু আমাকে জানতে হবে। হয়তো যদি আমাদের এই মহামারী পরিস্থিতি আরও দীর্ঘায়িত হয়, তাহলে আমাদের অনলাইন ক্লাস যখন চলবেই, কিন্তু তখন তোমাদের পরীক্ষায় বসার ক্ষেত্রে তোমাদের অ্যাটেন্ডেন্স বা হাজিরার একটা বিষয় চলে আসে। তা আমরা তখন দেখব যারা অনলাইন ক্লাসে আমাদের সাথে সবসময় সম্পৃক্ত ছিল তাদের, এবং দেখব কারা একদমই সম্পৃক্ত ছিল না, তাদের কী সমস্যা ছিল। এসব বিষয় নিয়ে আমরা তখন একটা তালিকা তৈরি করব। তো এই কারণে যারা দেখতে পাচ্ছ, যারা শুরু থেকেই ক্লাসগুলো দেখার সুযোগ পাবে, বা হয়তো রেকর্ডেড ক্লাস থাকবে, কেউ হয়তো পরে এসে দেখার সুযোগ পাবে, তাদের সবার উদ্দেশ্যে একই কথা, যখনই তুমি ক্লাসটা দেখছো, ক্লাসের নিচে কমেন্ট বক্সে তুমি তোমার গ্রুপ, রোল এবং নামটা লিখে দেবে। ঠিক আছে? ফেসবুকে সারাদিনে কিন্তু অনেক কিছুই পোস্ট করা হয়, অনেক কিছুই দেখা হয়, অনেক কিছুতেই লাইক করা হয়, শেয়ার করা হয়, কমেন্ট করা হয়। তা আমি চাইবো এই ছোট্ট একটা কাজ তোমরা গ্রুপে অবশ্যই করবে, এবং একটা নিয়মের মধ্যেই করবে। ঠিক আছে? এটা একটা হাজিরার মতো। তুমি যে ক্লাসটা দেখলে, তুমি তোমার ক্লাসের রোলটা লিখবে, তোমার নাম লিখবে, তাহলে আমি তোমার ক্লাসের হাজিরাটা ধরে নিতে পারবো যে এই ছেলেটা বা এই মেয়েটা সবসময় আমাদের সাথে ক্লাসে ছিল। তো আমাদের খিলগাঁও গভর্নমেন্ট কলোনি উচ্চ বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজ সেকশনে আমরা সাধারণত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, প্রতিটা বিষয়ের প্রথম এবং দ্বিতীয় পত্র আমরা একসাথে পড়ার চেষ্টা করি। এতে যেটা হয়, যদি প্রথম বছরে আমরা শুধু প্রথম পত্রটা নিয়ে আলোচনা করতেই থাকি এবং এখানেই সিলেবাসটা শেষ হয়, দ্বিতীয় বছরে গিয়ে আমরা যখন দ্বিতীয় পত্রটা নিয়ে আলোচনা করব, তখন অনেক স্টুডেন্টের যেই সমস্যাটা হয় যে প্রথম পত্রের শুরুর দিকের অনেক পড়াগুলো তারা ভুলে যায়। এখন এখানে প্রতিটা চ্যাপ্টারেই দেখা যায় একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের, একটা টপিকের সাথে আরেকটা টপিকের এমনভাবে যোগাযোগ দেওয়া যে তোমাকে আগের জিনিসটা জেনেই পরবর্তী জিনিসে যেতে হবে। তো এই জায়গাতে যদি তুমি কোনো কিছু ভুলে যাও, তখন
জিনিসটা তোমার জন্যই অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমরা যেটা চেষ্টা করছি যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমাদের পাশাপাশি চলবে। তা আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাস নিব, আর তোমাদের রসায়ন প্রথম পত্রের ক্লাস নেবেন মামুন সরকার, আমাদের কলেজের রসায়ন প্রভাষক। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে শারমিন আক্তার তানিয়া, প্রভাষক রসায়ন, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের কলেজের যে সিলেবাসটা রয়েছে প্রতিটা বিষয়ের, বিশেষ করে আমাদের এই রসায়নের কথাই যদি আমি বলি, আমাদের কলেজের যে সিলেবাসটা সাজানো হয়েছে সেটা মোটামুটি বলা যায় অনেক বিশাল একটা সিলেবাস। কিন্তু এই বিশাল সিলেবাসের জন্য আমরা সময় পাচ্ছি খুবই কম। হয়তো তুমি ভাবছো যে কলেজে 2 বছর, আসলে 2 বছর খুব একটা পাওয়া যায় না। 1.5 বছরের মধ্যেই তোমাকে 2 বছরের কোর্সটা শেষ করতে হয়, যেটা কিনা যদি তুমি ভালোভাবে পড়ো আমার মনে হয় 3 বছর বা 3.5 বছর লাগার কথা। যদি আমি প্রতিটা জিনিস এসএসসিতে যেভাবে পড়ে এসেছি, বারবার রিভিশন দিয়ে এভাবে যদি আমি আমার পড়াগুলোকে আয়ত্ত করতে চাই, তাহলে এটা 2 বছরে কখনোই সম্ভব না। এটা অ্যাটলিস্ট 3.5 বছর বা 3 বছরের একটা কোর্স। কিন্তু দেখা যায় 3.5 বছর 3 বছরের কোর্সটাকে 2 বছরের মধ্যে আনা হয়েছে এবং এটা শেষ করতে হয় 1.5 বছরের মধ্যে। আমাদের প্রথম বর্ষের যে সময়টা আমরা পাই, এই সময়ের মধ্যে যখন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রটা একসাথে পড়া হয়, তখন দেখা যায় আমাদের সিলেবাসটা কিছুটা এগিয়ে থাকে। আর দ্বিতীয় বর্ষে গিয়ে কিছুটা সময় যাওয়ার পরে তোমাদের প্রি টেস্টের সময় চলে আসবে, টেস্টের সময় চলে আসবে, এবং এই সময়গুলোতে আসলে খুব একটা নতুন পড়ার সুযোগ থাকে না। আগের পড়াগুলো রিভিশন, কিন্তু সিলেবাস অনেক বড়, অনেক কিছু বাদ দিয়ে হয়তো ক্লাসে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো কোনো জিনিসে শুধুমাত্র টপিকটা নিয়ে আলোচনা করে বিস্তারিত তোমাদেরকে পড়া ধরা ওই সুযোগটা কখনো হয় না। তবে অনলাইন ক্লাসের একটা বিশেষ সুবিধা হচ্ছে, যেহেতু আমাদের এখন আর পরীক্ষা কখন হবে, কোন সময়টাতে হচ্ছে, এই জিনিসটার একটা বাধা ধরার নিয়মের মধ্যে আমরা এই মুহূর্তে নেই। তখন দেখা যায় অনলাইন ক্লাসগুলোতে আমি তোমাকে একটু বেশি সময় দিয়ে পড়িয়ে তোমাকে সিলেবাসটা কভার করার একটা সুযোগ আছে, এবং তোমাদেরও এখানে একটা অফুরন্ত সুযোগ তৈরি হয়েছে নিজেদের পড়াশোনাটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার। এই সময়টাকে যে কাজে লাগাতে পারবে, সেই আসলে করোনা মহামারীকে পরাজিত করতে পারবে, আমি যেটা মনে করি। এর মাঝখানে অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া জানাবো যে আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলবো যে এখন পর্যন্ত আমরা করোনা মহামারী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা সুস্থ আছি, আমাদের পরিবারের সাথে তোমরা সুস্থ আছো, এবং আশা করব সবাই সাবধানে থাকবে, সব কিছু মেনে নিয়ে জীবনে চলাচল করবে। তা আমরা এবার একটু পড়াশোনার আলোচনায় আসি। পড়াশোনার আলোচনায় আসলে তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের সামনে আমি যে বইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্র, একাদশ আমার দ্বাদশ শ্রেণী, ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি ও অধ্যাপক হারাধন নাগের প্রথম পত্রের বইটা। তো তোমরা বুক লিস্ট পেয়েছো। বুক লিস্টে আমাদের এই বইটা 2 নম্বর হিসেবে আছে। তো কলেজে আমাদেরকে বিভিন্ন রাইটারের বই পড়তে হয়। তা এখন তোমাদের প্রশ্ন থাকে যে ম্যাডাম এত রাইটারের বই তো পড়া সম্ভব হয় না, এত তথ্য বা এত বই আমাদের পক্ষে কেনাটাও সম্ভব হয় না। তখন আমি তোমাদের জন্য যে জিনিসটা সাজেস্ট করব, যে কলেজে যেহেতু অনেক রাইটারের বই আছে, তো সব রাইটারের বইয়ে মূল টপিকসগুলো অনেকটা একই। কিছু কিছু টপিকস আছে যেটা হয়তো কোনো বইয়ে বেশি করে লিখেছে, কোনোটাতে হয়তো এই টপিকসটা বাদ দিয়ে গিয়েছে, এরকম রয়েছে। তো আমরা আমাদের একটা বেসিক বই ধরে নিব, যেই বইটা আমরা একদম আগাগোড়া একদম খুব ভালোভাবে পড়ব। এর সাথে আমি আরও একটা বই নিব, সেই বইটাতে এই বই থেকে যেই তথ্যগুলো বাড়তি থাকবে সেই তথ্যগুলো আমি পড়ব, খাতায় লিখে রাখবো, ছোট হলে বইয়ে লিখে রাখবো বা কাগজে লিখে স্ট্যাপলার করে রাখবো, নোট রাখবো যে আমি কি কি তথ্যগুলো পড়েছিলাম। খুব বেশি বড় হলে বা খুব বড় ধরনের একটা টপিকস হলে সেক্ষেত্রে তুমি লিখে রাখবে যে এখানের এই টপিক্সটা আমি ওই বই থেকে পড়েছিলাম। তাহলে যেটা হবে, অ্যাটলিস্ট 2টা বইয়ের উপর তোমার একটা দখল হয়ে যাবে, এবং এই 2টা বইয়ের উপর যখন দখল তৈরি হয়ে যাবে, আমার মনে হয় না বাকি আর কোনো রাইটারের বই বা কোনো কিছু সম্পর্কে তোমাদের আর দরকার আছে, কারণ হচ্ছে বাকি সবগুলো মোটামুটি একই রকম। তো এর মধ্যেও যখন 2টা বই আয়ত্ত হয়ে যাবে, তখন 3 নম্বর বইটা আয়ত্ত করা তোমার জন্য ভর্তি পরীক্ষার সময়
একটু সোজাই হবে। কিন্তু যখন আমরা একটা বই পড়তে থাকবো বা একসাথে অনেকগুলো বই নিয়ে পড়বো, তখন দেখা যাবে আমার কোনোটাই ভালোভাবে হবে না। তো এর থেকে ভালো আমরা একটা বইকে বেসিক ধরি, আমরা আইসিসিতে যেভাবে পড়েছিলাম ঠিক সেইভাবে আগাগোড়া ধরে পড়বো, এবং পাশাপাশি আমাদের যে সাহায্যকারী বইটা থাকবে সেই বইটা থেকে আমরা যেই টপিকসগুলো খুঁজে পাবো না বা যেই টপিকসগুলো আমরা বাড়তেই পাবো ওখান থেকে, সেগুলো আমরা ওখান থেকে মিলিয়ে পড়বো। তো আমি তোমাদের যে লেকচারগুলো দিব সেগুলোতে আমি চেষ্টা করব দুটো বই মিলিয়েই তোমাদেরকে তথ্যটা দিতে। তোমাদের কাজ হলো তোমরা দুটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বারে যে দুটা বই আছে এই দুটার মধ্যে যে কোনো একটা বই তোমরা কিনবে, দুটা বই কিনে একটা বইকে তুমি বেসিক হিসেবে রাখবে এবং আরেকটা বইকে সাহায্যকারী হিসেবে রাখবে, এবং আমি তোমাকে দুটা বই মিলিয়ে পড়াবো। ঠিক আছে? তোমরা সরোজকান্তি এবং সিংহ হাজারি এবং হারাধন নাগের বইটা কিনতে পারো। সেই সাথে রয়েছে অক্ষরপত্র প্রকাশনীর মাহবুব হাসান লিঙ্কন, ডক্টর মোহাম্মদ আব্দুল করিম এবং মোহাম্মদ নুরুল ইসলামের যে রসায়ন বইটা রয়েছে এবং হাজারি এই বইটা, এই দুইটা বই তোমরা মেইনলি ফলো করবে। এর মধ্যে দেখা যায় হাজারি নাগের বইয়ে আমাদেরকে অনেক বেশি পরিমাণে তথ্য দেওয়া আছে, আর অক্ষরপত্রের বইয়ে দেখা যায় তথ্যগুলা হাজারি নাগের বইয়ে অনেক তথ্য থাকলেও সেই তথ্যগুলো দেখা যায় অনেক সময় সাজানো থাকে না, মনে হয় যেন অনেক বেশি পড়া এরকম মনে হয়। তো অক্ষরপত্রের বইয়ে দেখা যায় জিনিসটা একটু সুন্দরভাবে গুছিয়ে সেই একই জিনিসটাকে একটু উপস্থাপন করেছে। তো এই দুই বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই 1 নাম্বার হিসেবে রাখবে, আরেকটা বইকে তোমরা সাহায্যকারী হিসেবে রাখবে। ঠিক আছে? তোমরা এর মধ্যে প্রথমে 1 নাম্বার বইটা কিনে ফেলো, এরপরে কিছুটা সময় যাওয়ার পরে তোমরা 2 নাম্বার বইটা কিনে ফেলবে। ঠিক একইভাবে আমাদের দ্বিতীয় পত্রের বই, রসায়ন দ্বিতীয় পত্র, অক্ষরপত্র প্রকাশনী মাহবুব হাসান লিঙ্কন স্যার এবং ডক্টর মোহাম্মদ আব্দুল করিম এবং মোহাম্মদ নুরুল ইসলাম, এবং আমাদের রসায়ন দ্বিতীয় পত্রে ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি এবং অধ্যাপক হারাধন নাগের বই। আমি যখন পড়েছিলাম তখন আমরা আরেকটা রাইটারের বই পড়তাম, ওনার বইটা এখনও আছে, যে আহসানুল কবির স্যার, আর হাজারি নাগের বইটা আমরা ফলো করতাম, তখন অক্ষরপত্র ছিল। তোমরা এখনও সিলেবাস পাওনি যে আমাদের কলেজে তোমাদের পরীক্ষাগুলো কী পদ্ধতিতে হবে, কিভাবে হবে, এর সিলেবাসগুলো কেমন থাকবে, মানবন্টনগুলো কেমন থাকবে, সেটা সম্পর্কে আসলে তোমাদের কোনো ধারণা নেই। যখন কলেজ খুলবে সিলেবাসটা তোমরা পেয়ে যাবে। তো এর আগে আমি বলে রাখছি যে আমাদের কলেজে প্রথম বর্ষ পরীক্ষার আগে 2টা টিউটোরিয়াল পরীক্ষা হয়। টিউটোরিয়াল পরীক্ষাগুলো 30 নাম্বারের হয়। 30 নাম্বারের পরীক্ষায় আমরা কখনো সৃজনশীল দেই, এর মাঝখানে জ্ঞান অনুধাবনের প্রশ্ন থাকে, অবজেক্টিভ থাকে না, থাকলেও সেটা তোমাদেরকে বলে দেওয়া হয় যে মানে 30 নাম্বারের প্রশ্নটা কখনো সৃজনশীল, কখনো জ্ঞান, কখনো অনুধাবন বা তিনোটা মিলিয়ে এইভাবেই 30 নাম্বারের প্রশ্নটা করা হয়। তো এর মাঝখানে অর্ধবার্ষিকের যে পরীক্ষাটা হয় সেই অর্ধবার্ষিক মানে তোমাদের প্রথম বর্ষ সম্পূর্ণ কমপ্লিট হওয়ার আগে ইয়ারের মাঝখানে যেই অর্ধবার্ষিক পরীক্ষাটা হয় সেই অর্ধবার্ষিক পরীক্ষাটাতে আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রকে একসাথে রেখে আমরা প্রশ্নটা করি, একসাথে রেখে 50 নাম্বারের প্রশ্ন করা হয়। মানে প্রথম পত্র থেকে আমি যতটুকু অংশ পড়লাম আর দ্বিতীয় পত্র থেকে যতটুকু অংশ পড়লাম এই সবটা মিলিয়ে আমরা 100 নাম্বারের একটা পরীক্ষা নিব প্রতিটা বিষয়ের, যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা। যখন তোমাদের ইয়ার ফাইনালের পরীক্ষাটা হবে, বার্ষিক পরীক্ষাটা হবে, তখন দেখা যায় তোমাদেরকে প্রথম পত্রকে আলাদা পরীক্ষা দিতে হয় এবং দ্বিতীয় পত্র আলাদা পরীক্ষা দিতে হয়। আবার ঠিক তেমনিভাবে প্রিটেস্টের যখন পরীক্ষাটা হবে তোমাদের দ্বিতীয় বর্ষে, প্রিটেস্ট পরীক্ষাটাও তো দেখা যাবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে তোমরা 100 নাম্বারের পরীক্ষা দিবে, এবং টেস্ট পরীক্ষায় তোমরা প্রথম পত্র আলাদা এবং দ্বিতীয় পত্র আলাদা পরীক্ষা দিবে। এই হলো আমাদের 2 বছরের 4টা বড় পরীক্ষার কথা বললাম। এর মাঝখানে আমাদের যে টিউটোরিয়াল পরীক্ষাগুলো থাকবে সেগুলো হবে 30 নাম্বারের। 30 নাম্বারের পরীক্ষায় আমরা তোমাদেরকে তখন মানদণ্ডটা বলে দিব যে আমরা জ্ঞানের প্রশ্ন হয়তো 10টা রাখলাম আর 2টা সৃজনশীল রাখলাম, অথবা অনুধাবনের প্রশ্ন 5টা রাখলাম, সৃজনশীল রাখলাম, বা সৃজনশীল একটা, জ্ঞান অনুধাবন একটু বেশি, বা অবজেক্টিভ দিতে চাইলে সেক্ষেত্রে অবজেক্টিভের ব্যবস্থা করা হবে। তোমাদের সাথে সেটা আলোচনা করেই করা হবে 33 নম্বরের পরীক্ষাগুলো তোমরা আসলে কীভাবে দিতে আগ্রহী। এবার দেখো, যদি মানবন্টনটা আমরা খেয়াল করি, আমাদের এসএসসির মানবন্টনের মতোই আমাদের রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে যে মানবন্টনটা থাকে, এখানে আমাদের সৃজনশীল প্রশ্নর জন্য আমাদের 50 নম্বর থাকে। 100 নম্বরে যে পরীক্ষাটা প্রতিটা পত্রে আলাদা করে হবে, তখন
ধরো রসায়ন প্রথম পত্র থেকে মোট 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 10 করে, বহু নির্বাচনী 25টা প্রশ্নের তোমরা জানো প্রতিটা প্রশ্নের মান 1 এবং সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। আর থাকবে আমাদের ব্যবহারিক অংশে তোমাদের একটা ব্যবহারিক খাতা কিনতে হবে। তো ব্যবহারিক খাতা তোমাদের জন্য আমি শুরুতেই বলে নিই, ফিজিক্স এবং কেমিস্ট্রির যে ব্যবহারিক খাতাটা তোমরা দোকান থেকে কিনবে, সেই খাতাটা কেনার সময় খেয়াল করবে খাতার কিনারে যাতে সুতা বাঁধা না থাকে। অর্থাৎ বায়োলজি খাতাগুলো যেরকম হয়, যে পাতাগুলো মাঝখানে চেঞ্জ করা যায়, একটা সুতা দিয়ে বাঁধা থাকে, তুমি চাইলেই পাতাগুলোকে আগে পিছে করে বিভিন্নভাবে করতে পারো। ফিজিক্স কেমিস্ট্রি খাতাগুলো যাতে এরকম সুতা বাঁধা খাতা না হয়, সুতা বাঁধা খাতা হবে না, এবং এটা সম্পূর্ণটাই বাইন্ডিং করা খাতা হবে। এই খাতাগুলো পাওয়া যায়, কারণ তুমি ফিজিক্স কেমিস্ট্রি খাতা চাইলেই তোমাকে দোকানদার হয়তো সুতা বাঁধা খাতা এবং সুতা ছাড়া খাতা দুইটার মধ্যে দুইটাই দেখাবে এবং বলবে যে এটাই চলে। কিন্তু আসলে বোর্ড পরীক্ষায় সুতা ছাড়া খাতাটাকেই এপ্রুভ করা হয়। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে সুতাওয়ালা খাতাটাকে আসলে খুব একটা ভালো দৃষ্টিতে দেখা হয় না, কারণ এতে মনে করা হয় যে স্টুডেন্টরা বিভিন্ন সময়ে ব্যবহারিকগুলো সময় মতো করেনি, আগে পিছিয়ে লিখে পরে সমন্বয় করার চেষ্টা করেছে। এই ধরনের একটা সুযোগ থাকে যদি আমি সুতাযুক্ত যে খাতাগুলো ব্যবহার করি। তো এই কারণে বোর্ডে সুতা ছাড়া খাতাগুলোকে অ্যাপ্রুভ করা হয়। তো প্র্যাকটিক্যাল খাতা যদি তোমরা এর মধ্যে কিনে ফেলো, সেক্ষেত্রে 2 পত্রের জন্য 2টা করে কিনবে, এবং ফিজিক্স আবার কেমিস্ট্রির জন্য অবশ্যই সুতা ছাড়া সম্পূর্ণ বাইন্ডিং করা খাতাটা কিনবে। আর আমাদের যে অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা আমি বললাম যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পরীক্ষাটা হবে। তখন দেখা যাবে আমরা ক বিভাগ এবং খ বিভাগ করে দিব। এর মধ্যে প্রথম পত্রের একটা অংশ থাকবে, দ্বিতীয় পত্রের অংশ থাকবে। প্রথম পত্র থেকে এবং দ্বিতীয় পত্র থেকে দুইটি করে আমাদের মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। মানে কমপক্ষে তোমাকে প্রতিটা বিভাগ থেকে 2 সেট সৃজনশীল আনসার করতেই হবে, যাতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই। এর মধ্যে কোনো একটা অংশ থেকে তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা তোমার ইচ্ছা যে তুমি রসায়ন প্রথম পত্র থেকে 3টি দিবে নাকি দ্বিতীয় পত্র থেকে 3টি দিবে। বহু নির্বাচনী অংশে আমাদের 25টা প্রশ্নের মধ্যে আর তোমাদের এই হলো মানবন্টন, যে দুই পত্র মিলিয়ে যখন হবে তখন বহু নির্বাচনী যেটা হবে যে কোনো একটা পত্র থেকে 12টা প্রশ্ন এবং কোনো একটা পত্র থেকে 13টা প্রশ্ন থাকবে, মিলিয়ে থাকবে। আর ব্যবহারিক অংশটাকে তখন আমরা 2 ভাগে ভাগ করে ফেলব। এই হলো আমাদের মানবন্টন। এবার আসো আমাদের সিলেবাস। যারা ইতিমধ্যে বই কিনে নিয়েছো তাদের কাছে তো অবশ্যই বইটা আছে, আর যাদের কাছে বই নেই তাদের জন্য বলে দিচ্ছি যে আমাদের দ্বিতীয় পত্রে আমাদের অধ্যায় হচ্ছে 5টি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নে আমরা আসলে কিছু গ্যাসীয় সূত্র আছে, এগুলোর সূত্র, তারপর পরিবেশের বিভিন্ন যে রসায়নগুলো রয়েছে, পরিবেশ দূষণ, বায়ু দূষণ, গ্রিন হাউস ইফেক্ট, সিএফসি, এসব নিয়ে আলোচনা করব। এরপরে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জৈব রসায়ন। তো জৈব রসায়ন অধ্যায়টা তোমাদের কাছে আমার এখন পর্যন্ত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি জৈব রসায়ন চ্যাপ্টারটা হলো সম্পূর্ণ রসায়ন বিষয়টার একটা সম্পূর্ণ ভীতিকর একটা বিষয়, মানে চ্যাপ্টার। সবাই এই অধ্যায়টাকে অনেক বেশি অপছন্দ করে এবং এই কারণেই রসায়ন দ্বিতীয় পত্রটাকে কেউ পছন্দ করে না। সবাই মানে শেষ পর্যন্ত বছর শেষে সবার ধারণা হয় রসায়ন প্রথম পত্র থেকে আনসার করেই যদি পাস পাওয়া যায়, যেহেতু 2টা পত্র মিলিয়েই পাস হবে, তো দ্বিতীয় পত্রের এই জৈব রসায়নের জন্যই সবার মূলত দ্বিতীয় পত্রের প্রতি অনীহা। এবং দ্বিতীয় পত্রের জৈব রসায়ন এই অধ্যায়টা এটা মোটামুটি বিশাল বড় এবং অনেকটা কঠিন বলে তোমাদের ধারণা, তবে আমার কাছে খুব একটা কঠিন মনে হয় না এবং সবচেয়ে বেশি সোজা মনে হয় এই চ্যাপ্টারটাই। কারণ এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো থেকে দেখা যায় মানে ব্যাখ্যা আকারে লেখার বা খুব বড় ধরনের প্রশ্নের উত্তর লেখার বা প্রশ্নের উত্তরটা খুব বেশি বড় হয় না। এখানে মূল জিনিস হচ্ছে বিক্রিয়া এবং বিক্রিয়াগুলোকে ব্যাখ্যা কর। তুমি যদি বিক্রিয়াগুলো সঠিকভাবে লিখতে পারো, সেটা বিক্রিয়াটা দেখেই তুমি এর ব্যাখ্যাটা লিখতে পারো। দেখা যাবে ব্যাখ্যাটা খুব একটা মুখস্থ করা দরকার হবে, শুধুমাত্র বিক্রিয়াটাকে ভালোভাবে বোঝার। সেই বোঝাটার জন্য যদি একটু ভালোভাবে সময় ব্যয় করো, আমাদের কথাগুলো ভালোভাবে শুনো, ফলো করো, বইটাকে খুব ভালোভাবে ফলো করো, তখন দেখা যায় এখানে বিক্রিয়াগুলোকে মুখস্থ করার কিছু নেই যে তুমি মুখস্থ করে বিক্রিয়া লিখতে পারবে। তাহলে এই চ্যাপ্টারতে যেটা হয়
কিছু সংকেত থাকে, কিছু নাম থাকে যেগুলো একটু কঠিন মনে হয়। এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করলে তোমাদের এমনিতেই আয়ত্তে চলে আসবে। আর এরপরে বিক্রিয়াগুলোকে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তখন দেখা যায় এই চ্যাপ্টারে যে সৃজনশীলগুলো হয়, সেই সৃজনশীলগুলোতে খুব অল্প সময়ই ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ এখানে তোমার বিক্রিয়াটা হলে এবং তোমার ব্যাখ্যাটা যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তোমাকে আমি নাম্বার দিতে বাধ্য, আবার না হলে নাম্বার কাটতেও বাধ্য। তো দেখা যায় এখানে খুব বেশি লেখার আর সুযোগ থাকে না। তোমার সময় বাঁচানোর সবচেয়ে ভালো উপায় হলো জৈব রসায়ন থেকে প্রশ্নের উত্তর দেওয়া। এরপর আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হলো আমাদের পরিমাণগত রসায়ন। প্রথমে ছিল পরিবেশগত রসায়ন, এরপর আমাদের জৈব রসায়ন, এরপর পরিমাণগত রসায়ন। চতুর্থ অধ্যায় হচ্ছে তড়িৎ রসায়ন এবং পঞ্চম অধ্যায় হচ্ছে অর্থনৈতিক রসায়ন। এবং এই পঞ্চম অধ্যায়টা হচ্ছে সবচেয়ে সোজা অধ্যায়। এই চ্যাপ্টার থেকে সোজা অধ্যায় এবং আমার কাছে মনে হয় পঞ্চম অধ্যায়টা সবচেয়ে কঠিন অধ্যায়। কারণ রসায়নের স্টুডেন্ট হিসেবে আমি যেটা বললাম, বা বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে মূল কাজ যেটা হলো আগে বোঝা, তারপর পড়া এবং এরপর লেখা। তো অর্থনৈতিক রসায়নে যেটা হয়, বোঝা এবং পড়া এই দুইটার থেকে যেটা সবার আগে করতে হয় সেটা হচ্ছে একটু বেশি মুখস্থ করতে হয়। আর বিজ্ঞানের স্টুডেন্টের জন্য মুখস্থ করে জিনিসটা মনে রাখাটা আমার কাছে একটু কঠিন মনে হয়। তবে তোমাদের কাছে মানে আমার অভিজ্ঞতা বলে তোমাদের কাছে উল্টাটাই মনে হবে। তোমাদের কাছে জৈব রসায়নটা কঠিন মনে হবে, অর্থনৈতিক রসায়নটা অনেক সোজা মনে হবে, কারণ এটা মুখস্থ করে উত্তর লেখা যায়। আর হচ্ছে এখান থেকে যে প্রশ্নগুলো আসে, মোটামুটি বোর্ডের প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ো, তাহলে অর্থনৈতিক রসায়ন এই চ্যাপ্টারটাকে অনেকটা মানে লাস্ট ইয়েতেই আমরা রাখি সিলেবাসে। একদম দেখা যায় প্রথম 4টা চ্যাপ্টার পড়াতে শেষে হয়তো সময়ই পাওয়া যায় না, তখন অর্থনৈতিক রসায়ন থেকে বেছে বেছে কিছু প্রশ্ন পড়তে হয় এবং এখান থেকেই ইনশাল্লাহ কমন পড়ে যায়। এই হলো আমাদের দ্বিতীয় পত্রের সিলেবাস। প্রথম পত্রের প্রথম অধ্যায়টা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অর্থাৎ রসায়ন পরীক্ষাগারে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করে পরীক্ষাগারে প্রবেশ করতে হবে, কি কি জিনিস আছে রসায়ন পরীক্ষাগারে আমাদের জানার জন্য, যে জিনিসগুলোর সাথে আমরা হয়তো এসএসসি লেভেলে পরিচিত ছিলাম না, আমরা এখানে এসে জানতে পারবো যে এখানে কোন কোন জিনিসগুলো রয়েছে, তাদের ব্যবহারগুলো কীভাবে ব্যবহার করতে হয়, এসব নিয়ে আমরা আসলে জানবো। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আসে। এই অধ্যায়টাও যথেষ্ট সোজা একটা অধ্যায় এবং তোমাদের অনেকটা প্রিয় অধ্যায়ের মতো, যে খুব বেশি পড়তে হয় না, বা পড়লেও মুখস্থ করে চালিয়ে দেওয়া যায় এমন একটা, মানে বোঝার জিনিসগুলোই তোমাদের কাছে আমার যেটা মনে হয় দিন শেষে সবচেয়ে কঠিন মনে হয়। যেই চ্যাপ্টারগুলোতে বোঝার জিনিস বেশি সেটাই তোমাদের কাছে বেশি কঠিন লাগে। আর ল্যাবরেটরি নিরাপদ রসায়ন, তারপর পঞ্চম অধ্যায় আমাদের রসায়ন, দ্বিতীয় পত্রে অর্থনৈতিক রসায়ন, এই জিনিসগুলো তোমাদের কাছে দিন শেষে খুবই সোজা মনে হয়। এবং দেখা যায় তোমরা পরীক্ষার আগে এই চ্যাপ্টারগুলো শুধু একবার পড়েই চলে যাও, আর বাকি চ্যাপ্টারগুলো একটু বেশি সময় নিয়ে পড়তে হয়। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন মূলত আমাদের পরমাণুর মডেলগুলো নিয়ে আলোচনা হবে। পরমাণুর মডেল, আমরা এসএসসি লেভেলে যে পরমাণুর মডেলগুলো পড়েছি, এই মডেলগুলোর আরেকটু বিস্তারিত অবস্থায় আমরা এই জিনিসগুলো এখান থেকে পড়ব। এখান থেকে কিছু অঙ্ক রয়েছে, বর্ণালীর কিছু অঙ্ক, ইলেকট্রনের শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালীতে কীভাবে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে ধাপান্তর হচ্ছে, বর্ণালীর সৃষ্টি হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা গুণগত রসায়নে পড়ব। এরপরে তৃতীয় অধ্যায় রয়েছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এটা আমাদের এসএসসি লেভেলে পড়া একটা অংশ। আমরা পর্যায় সারণী অধ্যায়ে মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো পড়েছি, রাসায়নিক বন্ধন নিয়ে একটা চ্যাপ্টারই ছিল আলাদা। এখানেও ঠিক মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলোকে আরেকটু বিস্তারিতভাবে এবং রাসায়নিক বন্ধনটাকে আরেকটু বিশদ আকারে এখানে আসলে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায় হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখানে মূলত রাসায়নিক যে বিক্রিয়াগুলো রয়েছে, উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোর বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন ধরনের বিক্রিয়ার ক্রিয়া কৌশল, রাসায়নিক সাম্য অবস্থা, এসব নিয়ে আলোচনা করা হবে। লাসাতিরিয়ার নীতি, সাম্য অবস্থার সাথে আমাদের যেই চাপের বা চাপ, তাপ এবং ঘনমাত্রা, এই জিনিসগুলো যে নিয়ামকগুলোর প্রভাব রয়েছে, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। সবার শেষে পঞ্চম অধ্যায় রয়েছে আমাদের কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়নে আসলে মূলত আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে আমরা জানা অজানা অবস্থায় যে রসায়নের ব্যবহারগুলো হচ্ছে, সেসব নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ অনেকটা হচ্ছে আমাদের দশম শ্রেণীর আমাদের জীবনের রসায়ন চ্যাপ্টারটাও যেমন ছিল, এখানে কর্মমুখী রসায়নটাও অনেকটা সেই ধরনের একটা অধ্যায়।
তাহলে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে রসায়নের অধ্যায় হচ্ছে মোট 10টা। সিলেবাসটা শুনে খুব ছোট মনে হয়, যে 10টা অধ্যায় মাত্র। প্রতিটা চ্যাপ্টারে, প্রতিটা পত্রে 5টা করে অধ্যায় থাকছে। তবে এতটুকু মাথায় রাখতে পারো, এই 5টা অধ্যায়ে তোমাকে যে জিনিস দেওয়া আছে সেটা বললাম, এটা পড়তেই তোমার 3 বছরের মতো সময় লাগার কথা, কিন্তু এটাকে আমাকে একটু দ্রুতই পড়তে হবে। তো আজকের ক্লাসে আমি মূল আলোচনায় যাচ্ছি না, মূল পড়াশোনায় যাচ্ছি না, আমি মূল পড়াশোনায় যাব আগামী ক্লাস থেকে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। তোমাদের জন্য কিছু উপদেশ ছিল, যে তোমরা যখন এই গ্রুপের ক্লাসগুলো দেখবে, অ্যাটেন্ডেন্স হিসেবে তোমরা রোল, শ্রেণী, রোল এবং নামটা লিখবে। আর অবশ্যই চেষ্টা করবে ক্লাসগুলোকে ফলো করার জন্য, যতদিন পর্যন্ত আমাদের এই অনলাইন কার্যক্রম বা আমাদের যতদিন পর্যন্ত আমরা সরাসরি ক্লাস করার সুযোগ না পাচ্ছি। এটাই আমাদের এখনকার শিক্ষা ব্যবস্থা, এটা মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। হয়তো এর মাঝখানে কারো পক্ষে সম্ভব হবে না প্রতিদিনের ক্লাসগুলো দেখার। এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তোমরা যে কোনো সময় গ্রুপে ঢুকে দেখে নেওয়ার সুযোগ থাকতে পারে। আমরা কিছু নোট বা কোথা থেকে পড়তে হবে এই জায়গাগুলোর ছবি দিব, স্টিল পিকচার দিব, তোমরা সেগুলো খুব ভালোভাবে দেখে নোট করার চেষ্টা করবে। যেহেতু এখন সময় আছে, শুরু থেকে একটু ভালোভাবে পড়াশোনার চেষ্টা করবে। আর যেটা সবাই বলে, হয়তো এতদিনও এই উপদেশগুলো অনেকের কাছ থেকে শুনে ফেলেছো, যে কলেজ জীবনটা অনেকটা রঙিন একটা জীবন। তো তোমাদের রঙিন জীবনটা আসলে কলেজ জীবনটা ওইভাবে শুরু হচ্ছে না। তারপরও যখনই সুযোগ হবে সেই রঙিন জীবনের ছোঁয়া হয়তো তোমরাও পাবে। কিন্তু এই রঙিন জীবনটাকে যে সাদা কালো রাখতে পারবে, এত রঙিন হবে না, সেই হয়তো পরবর্তীতে একটা রঙিন জীবনের বাসিন্দা হবে বা একটা রঙিন জীবনের অধিকারী সেই হবে। আসলে জীবনে কোনো একটা সময়ে রঙিন হলাম, পরবর্তীতে আমার জীবনটা এমন হয়ে গেল যে একদম সাদা কালো বইয়ের মতো, বা সাদা কালো একটা জীবন হয়ে গেল, যে সাদামাটা একটা জীবন হলো। এর থেকে ভালো যদি আমি যেই সময়টাকে সবাই রঙিন বলে তোমাকে আসলে ওয়ার্নিং দিচ্ছে, যে এই কলেজের সিলেবাসটা অনেক বড়, সময়টা অনেক কম, এই সময়টাকে তুমি যত ভালোভাবে কাজে লাগাতে পারবে, তোমার ভবিষ্যৎ জীবনটা তত সুন্দরভাবে গড়ে উঠবে। এখানে অনেক স্টুডেন্টে আছো, এসএসসিতে অনেক ভালো ফলাফল করার ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, কিন্তু সম্ভব হয়নি। তোমাদের জন্য সুযোগ থাকে এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে ভালো একটা ফলাফল করা, কারণ এই ফলাফলটার উপর ভিত্তি করেই তোমার পরবর্তীতে তুমি যে ভর্তি পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হবে, এই পরীক্ষার রেজাল্টারই উপরই সব কিছু নির্ভর করছে। হয়তো এই বছর মহামারীর কারণে একটা অলৌকিক জিনিস হয়ে গেল, যে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আর অনুষ্ঠিত হয়নি, কিন্তু সব বছর নিশ্চয়ই এই অলৌকিক ঘটনাটা হবে না, সব বছর স্বাভাবিকই যাবে। তাহলে আমরা ওইভাবেই মাথায় রাখি যে জিনিসটা, যে আমাদের পরীক্ষা যখন হওয়ার কথা সেই সময়ই হবে। আমাদের প্রস্তুতিটা আমরা অনেকটা পিছিয়ে দেরিতেই শুরু করেছি, তো আমরা যখনই শুরু করেছি প্রস্তুতিটা যাতে আমি ভালোভাবে শুরু করি, এবং আমি এমনভাবেই এই 2 বছর পড়াশোনা করব যাতে ভর্তি পরীক্ষায় গিয়ে আমাকে নতুনভাবে নতুন কিছু শিখতে না হয়। তখন আমি শুধুমাত্র আমার এই উচ্চ মাধ্যমিকের যে পড়াটা আছে, যেটা আমি 2 বছর ধরে পড়েছি, তখন এই পড়াটাকে আমি আরও বেশি আয়ত্ত করব, এবং আরও বেশি করে পড়ে এমনভাবে আয়ত্ত করব যাতে আমি ভর্তি পরীক্ষাগুলোতে খুব ভালোভাবে করতে পারি, ভালো রেজাল্ট, ভালো ফলাফল করতে পারি, যেটার উপরে আসলে ভবিষ্যৎটা নির্ভর করছে। কারণ তুমি একটা স্টুডেন্ট, তুমি কতটুকু ভালো এবং কতটুকু খারাপ সেটা হয়তো তোমার আচার আচরণ দিয়েই বোঝা যায়, কিন্তু তারপরও তোমাকে মূল্যায়নের যে জায়গাটা, সেটা হলো তোমার পরীক্ষার খাতা এবং তোমার ক্লাস পারফরমেন্স। তোমার পরীক্ষার খাতা যদি কথা না বলে, তোমার ক্লাস পারফরমেন্স যদি ভালো না থাকে, তাহলে তুমি মানুষ যতই ভালো হও, তো দেখা যাবে তোমার মূল্যায়নটা ওইভাবেই হবে, হয়তো সার্টিফিকেটের পয়েন্টটা কম থাকবে। মানুষ হিসেবে তুমি অনেক ভালো, এবং আমি চাইবো আমার প্রত্যেকটা স্টুডেন্ট মানুষ হিসেবে ভালো গুণগুলাই আসলে অর্জন করুক, এবং সেই সাথে এটাও চাইবো যে তারা শিক্ষার্থী হিসেবে যাতে ভালো ফলাফল করে, এবং সেই ভালো ফলাফল করার যেই চেষ্টাটা এবং যে আগ্রহটা, সেটা যাতে সবসময় তোমাদের মধ্যে সমানভাবে থাকে। যে আমি এখন প্রথম বর্ষে আছি, আমি একটু ঢিলামি দিলাম, দ্বিতীয় বর্ষে গিয়ে ভালোভাবে পড়বো। এটা আসলে নবম আর দশম শ্রেণী না,
যে তুমি নবম শ্রেণীতে ভালোভাবে পড়লে না, দশম শ্রেণীতে গিয়ে যেভাবেই হোক কাভার করে ফেলবা, এটা এখানে সম্ভব না। কারণ দ্বিতীয় বর্ষে তোমার আরও পড়া তোমার জন্য অপেক্ষা করছে, এবং এই সিলেবাসটা দেখা যায় টেস্ট পর্যন্ত আমরা সিলেবাসটা হয়তো শেষ করতে পারি না, বা একদম সমান সমান শেষ করা হয়, তাও কিছু জিনিস, কিছু সোজা জিনিস, কঠিন জিনিস, অনেক কিছুই বাদ দিয়ে কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় সব কিছু আসে, এবং কখনোই দেখবে না বোর্ড কোয়েশন রিপিট হয়েছে। তোমাদেরকে আমরা বলি যে বোর্ড কোয়েশনগুলো পড়ো, বোর্ড কোয়েশনের মতো প্যাটার্ন আসবে, কিন্তু বোর্ড কোয়েশন কখনো রিপিট হয় না, একই জিনিস হয়তো এক দুইবার আসে। সৃজনশীলগুলো দেখবে সবসময় উদ্দীপকগুলো নতুন নতুন উদ্দীপক আসে। তো উদ্দীপকগুলোকে ধরার জন্য যেটা করতে হয়, আমাদেরকে বিষয়ের ভেতরের যেই বিষয়টা আছে সেটা খুব ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়লেই আমরা আসলে এই বিষয়টা সম্পর্কে নিজেদের যে দখলটা সেটা অনেক ভালো থাকবে। তো আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। অনেক বড় হয়ে গেছে, পড়াশোনা ছাড়াই আমরা অনেকটা সময় নিয়ে ফেললাম তোমাদের। আগামী ক্লাস থেকে সবাই পড়াশোনার প্রিপারেশন নিয়ে আসবে। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।